সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, একজন আমেরিকান সেনাকে দুনিয়া থেকে বিদায় করতে পারলে অথবা জীবিত বা মৃত অবস্থায় ধরে দিতে পারলে 30,000 মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে। এদিকে ইরানের সামরিক বাহিনীর জেনারেল স্টাফ মেজর জেনারেল আমির হাতামি তিনি বলেছেন, হরমুজ প্রণালী এলাকা থেকে আমেরিকাকে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং আর তারা কখনো ফিরতে পারবে না, স্থায়ীভাবে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একজন বিভ্রান্ত ও পরাজিত ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন জেনারেল আমির হাতামি। এদিকে ইরানের একজন শীর্ষ পর্যায়ের সামরিক কর্মকর্তা, যিনি এই যুদ্ধের বিষয়ে অনুসন্ধান কমিটির প্রধান ব্রিগেডিয়ার জেনারেল সাইয়েদ মোহাম্মদ বাকির জাদে, তিনি বলেছেন কাতারের হাতে ইরানের 3 পাইলট আটক আছে এবং তাদেরকে সরেজমিনে পরিদর্শন করার অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি কাতারের প্রতি। কিন্তু কাতার বলছে ইরানের কোনো পাইলট কাতারের হাতে বন্দী নেই। ব্যাপারটা নিয়ে বেশ একটা জটিল অবস্থা তৈরি হচ্ছে মনে হচ্ছে। এদিকে ইরান এবং মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি, এই যুদ্ধকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তায় মারাত্মক রকমের ধস নেমেছে। নতুন এক জরিপে দেখা যাচ্ছে আগামী নভেম্বরে যে মিড টার্ম ইলেকশন আছে, সেই ইলেকশনে 55% ভোটার ট্রাম্পের বিপক্ষে ভোট দিয়েছেন এবং গত মাসে যে অবস্থা ছিল তার চেয়ে 8% আরও ডাউন হয়েছে, পতন হয়েছে জনপ্রিয়তার। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প মারাত্মক রকমের চ্যালেঞ্জের মুখে এখন আগামী মিড টার্ম ইলেকশনের জন্য। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়েই মূলত আজকের ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা সবাই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, প্রথমে বলি, ইরানের সামরিক বাহিনীর জেনারেল স্টাফ মেজর জেনারেল আমির হাতামি তিনি একসময় ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন। প্রেসিডেন্ট রুহানির আমলে তিনি প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন। তিনি বলেছেন, তার মানে খুবই গুরুত্বপূর্ণ কর্মকর্তা মেজর জেনারেল। ইরানে এখনো পর্যন্ত সম্ভবত মেজর জেনারেলই সর্বোচ্চ র্যাঙ্ক। তো এই আমির হাতামি বলছেন যে একজন আমেরিকান সেনাকে হত্যা করতে পারলে, এটা আমি আমার কথা বলছি না, তার কথা বলছি, তিনি বলেছেন, আমির হাতামি বলেছেন যে একজন আমেরিকান সেনাকে হত্যা করতে পারলে 30,000 ডলার পুরস্কার দেওয়া হবে। আর যদি একজন আমেরিকান সেনাকে ধরে দেওয়া হয় তো একই পরিমাণ পুরস্কার। তো আর একজন আমেরিকান সেনাকে যদি ধরে আনা হয়, ইরানের সামরিক বাহিনীর কাছে ধরে হস্তান্তর করা হয়, তাহলেও একই পরিমাণে পুরস্কার দেওয়া হবে। এখানে তিনি মজার আর একটা ঘোষণা দিয়েছেন যে এই যে হত্যার কাজটা অথবা ধরে আনার কাজটা, মার্কিন সেনাদেরকে আটক করার কাজটা, এটা যদি কোনো নারী করতে পারে তাহলে পুরস্কার হবে ডাবল। শুধু তাই না, যে অস্ত্র ব্যবহার করা হবে সেই অস্ত্রকে ইরানের সামরিক বাহিনী কিনে নেবে এবং ইরানের বিশেষ কোনো জাদুঘরে বিশেষ মর্যাদায় সেই অস্ত্র রাখা হবে। জেনারেল আমির হাতামির এই যে ঘটনা কিন্তু বিশ্বে তোলপাড় সৃষ্টি করেছে। এই ঘোষণার কারণে সম্ভবত মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের উপস্থিতি আরও বেশি নাজুক হয়ে গেল। মার্কিন সেনারা এখানে উপস্থিত থাকতে, অর্থাৎ এই অঞ্চলে মোতায়েন থাকতে খুব ভয়ের ভেতরে থাকবে। জেনারেল আমির হাতামি আরও বেশ কিছু কথা বলেছেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একজন বিভ্রান্ত ও পরাজিত ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প কখন কি বলেন আর কখন কি করেন তার কোনো ঠিক ঠিকানা নেই, এবং ফ্যাক্ট হচ্ছে মার্কিন সেনারা মধ্যপ্রাচ্যে পরাজিত হয়েছে। আর ডোনাল্ড ট্রাম্পের যে বিভ্রান্তিকর কর্মকাণ্ড, এর জন্য তিনি তাকে একজন বিভ্রান্ত ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন। একই সাথে জেনারেল আমির হাতামি তিনি আরও কিছু কথা বলেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্যের প্রেক্ষাপটে বলেছেন, ডোনাল্ড ট্রাম্প যে হরমুজ প্রণালীকে নিজেদের বলে ঘোষণা দিতে চাইছেন,
সেই ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী এলাকায় এসে তার ঠ্যাং ভেঙে দেবে ইরানের সামরিক বাহিনী। তিনি ঠিক ঠ্যাং বলেননি, বলেছেন পা ভেঙে দেবে। কিন্তু আমরা তো আপনি সাধারণ কথা বলি না যে একেবারে ঠ্যাং ভেঙে দেবো, সেই ঠ্যাং ভেঙে দেওয়ার মতোই কথা আসলে। তিনি বলেছেন যে ট্রাম্পের একেবারে পা ভেঙে দেবে। কারা? হরমুজ প্রণালীর যারা রক্ষক। হরমুজ প্রণালীর যারা রক্ষক। কারা রক্ষক? তিনি বলেছেন ইরানের সেনারা হরমুজ প্রণালীর রক্ষক এবং ইরানের সেনারাই ডোনাল্ড ট্রাম্পের পা ভেঙে দেবে। এই কথার ধারাবাহিকতায় মেজর জেনারেল আমির হাতামি তিনি বলছেন, যুদ্ধের প্রথম দিকেই মার্কিন বাহিনীকে হরমুজ প্রণালী এই এলাকা থেকে একেবারে বিতাড়ন করা হয়েছে, বিতাড়িত করে দেওয়া হয়েছে। একটা দিনের জন্যও যুদ্ধ শুরুর পরে মার্কিন সেনারা পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীতে ঢুকতে পারেনি। শুধু তাই না, তিনি আরো গুরুগম্ভীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য দিয়েছেন। তিনি বলেছেন আমেরিকা যে তাদের দ্বিতীয় বৃহত্তম বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন মোতায়েন করেছিল ভারত মহাসাগরে, এই জাহাজে অন্তত একবার ইরানের সেনারা হামলা চালিয়েছে, সফলভাবে হামলা করতে, আঘাত হানতে সক্ষম হয়েছে। গত 2-3 দিন আগে একটা খবরে বলা হচ্ছিল, আমি ওই অংশটা তখন আসলে এড়িয়ে গেছি যে ব্যাপারটা কি আমি ক্লিয়ার হতে পারিনি। সেই খবরে বলা হচ্ছিল যে আব্রাহাম লিঙ্কনের যে সমস্ত সংকট, ওয়াশরুমের সংকট, গোসলখানার সংকট, সাবান নেই, দুধ নেই, খাবার দাবার কম, এরকম নানাবিধ সংকটের কথা বলছিল। আরেকটা সংকটের কথা বলা হচ্ছিল যে এই জাহাজের ডেকে সমস্যা আছে। তো জাহাজের ডেকে কি সমস্যা এবং সেটার সাথে সেনাদের কি সম্পর্ক আমি সেটা বুঝতে পারছিলাম না। এখন বুঝলাম যে ওই যে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত করেছিল সেই ডেক ভেঙে চুরে গেছে। জাহাজের যে ডেক থেকে বিমানগুলো, যুদ্ধ বিমানগুলো উড়ে যে হামলা চালায়, সেই ডেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেনারা স্বাভাবিক কার্যক্রম চালাতে পারছে না। এটাও তো আরেকটা বিষয়। এবং হুট করে যে সেই জাহাজ ঠিক করে ফেলবে তাও মনে হয় পারেনি। এবং আমরা তো পরবর্তীতে দেখেছি মার্কিন সেনারা ভারত মহাসাগরে এই রণতরী নিয়ে থাকলেও একটা পর্যায়ের আমেরিকার বিরুদ্ধে কিন্তু তারা হামলা চালাতে পারছিল না। অন্যান্য সংকটের সাথে এই জাহাজ থেকে বিমান হামলা চালানোর মতো পরিবেশও মনে হয় ছিল না, এটা বোঝা যাচ্ছে। আমির হাতামি সেই কথাই বলেছেন যে অন্তত একবার ইরান সফলভাবে এই আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরীতে ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানতে সক্ষম হয়েছে। ব্যাপারটা যদি তাই হয় তাহলে এটা ইরানের জন্য অনেক বড় ব্যাপার। আমেরিকার কোনো জাহাজই ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায় নিরাপদ নয়, এটা পরিষ্কার হয়। আমি আপনাদেরকে এই ফাঁকে আর একটা তথ্য দিই। এই তথ্যটা গত 2-3 দিন ধরে ঘুরছে, আমি আসলে উল্লেখ করিনি, কিন্তু এই প্রসঙ্গক্রমে আমি উল্লেখ করছি। সেটা হচ্ছে ইরান গত 2-3 দিন ধরে একটা প্রদর্শনী করেছে একেবারে পাহাড়ের অভ্যন্তরে গভীরে বিশেষ একটা জায়গায়। তাতে দেখানো হয়েছে এই যুদ্ধের সময় ইরানের ক্ষেপণাস্ত্র এবং ইরানি সেনাদের হামলায় কিভাবে মার্কিন F-15, তারপরে হারকিউলিস বিমান বা আরও যে সমস্ত বিমান ভূপাতিত হয়েছে। এরপরে 170টা ড্রোন দেখিয়েছে। আমেরিকা এবং ইসরায়েলের ড্রোন ভূপাতিত করেছে ইরান। সেই সমস্ত ড্রোনের ভগ্নাংশ কোনোটা প্রায় অক্ষত, বিভিন্ন ড্রোন, বিভিন্ন বিমান, বিভিন্ন পর্যায়ে, কোনোটা ভাঙা চোরা পার্টসপত্র এগুলো দেখিয়েছে। তার মানে হচ্ছে ইরান আসলে আমেরিকার সামনে এই যুদ্ধে মূর্তিমান আতঙ্ক হয়ে দেখা দিয়েছিল। এবং ইরানের পক্ষ থেকে আমেরিকার বিরুদ্ধে যে সমস্ত অভিযান চালানো হচ্ছে এগুলো আশ্চর্যজনক অভিযান। এই সমস্ত অভিযানে আমেরিকা যে এইরকমভাবে নাকানি চুবানি খেয়ে যাবে হয়তো ইরান নিজেও এটা কল্পনা করতে পারেনি। এবং পরবর্তীতে ইরান কিন্তু এই অভিযানের মাত্রা বা তাদের প্রতিরোধের মাত্রা কিন্তু বাড়িয়ে দিয়েছে ধীরে ধীরে। তার মানে ইরান বুঝে গেছে আমেরিকার দুর্বলতাগুলো কোথায়। এই দুর্বলতাগুলো খুঁজে খুঁজে ইরান হিট করেছে। ইরানের সামরিক বাহিনী আজকে আমেরিকাকে একেবারে পরিপূর্ণভাবে পরাজিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তারা বলেছেন, ইরানের সামরিক বাহিনী বলেছে
যে মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে মার্কিন সেনাদের একদম চূড়ান্তভাবে চলে যাওয়ার, এটা হচ্ছে রেড লাইন। এই অবস্থা পরিপূর্ণ করা না পর্যন্ত ইরান যুদ্ধ থামাবে না এবং আমেরিকার বিরুদ্ধে অভিযান চলতে থাকবে, এবং মধ্যপ্রাচ্যে আমেরিকার কোনো সেনা থাকতে পারবে না। এইটা হচ্ছে ইরানের পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা এবং চূড়ান্ত দাবি, চূড়ান্ত লক্ষ্য। এর মানে হচ্ছে, আমি যা মনে করছি, আমি বেশ কিছুদিন ধরেই বলেছি যে আমেরিকার সেনারা মধ্যপ্রাচ্যে থাকতে পারবে না, এবং ইরান এখন সেই ঘোষণাই কিন্তু দিচ্ছে যে মধ্যপ্রাচ্য অঞ্চলে আমেরিকা থাকতে পারবে না, আমেরিকার সেনারা থাকতে পারবে না। এবং এই যে জেনারেল আমির হাতামি বললেন যে হরমুজ প্রণালী এলাকায় আমেরিকার সেনারা ঢুকতে পারেনি, আর তাদের কখনো ঢুকতে দেওয়া হবে না। হরমুজ স্থায়ীভাবে আমেরিকা ইসরায়েলের জন্য নিষিদ্ধ হয়ে গেছে, এবং জাতীয় সংসদ থেকেও কিন্তু এই ধরনের একটা প্রস্তাব বা বিল পাশ করা হয়েছে। অতএব হরমুজ প্রণালী এলাকা এবং হরমুজ প্রণালীর আশপাশ টোটাল মধ্যপ্রাচ্য এর কোথাও আমেরিকার সেনাদের জন্য আসলে জায়গা রাখতে চাইছে না ইরান। তারা কতদিনে এই ঘোষণা, এই অঙ্গীকার বাস্তবায়ন করতে পারবে, সেটা একটা দেখার বিষয়। সুপ্রিয় দর্শক, আমরা গতকালকে বলেছিলাম একটা ভিডিওতে যে ইরানের অন্তত 3 জন পাইলট কাতারে বন্দী রয়েছে। তারা মার্চের 2 তারিখে কাতারে বিমান হামলা চালাতে গিয়েছিল SU-24 মডেলের বিমান নিয়ে। বিমান হামলা চালিয়ে, বোমা হামলা চালিয়ে ফেরার পথে দুটো বিমানই কাতারি বাহিনী বা মার্কিন বাহিনীর হাতে বিধ্বস্ত হয়, এবং তার ভিতরে একজন সেনা মারা যায় আর 3 জন সেনা আটক রয়েছে কাতারের কারাগারে। এটা ইরানের দাবি। এই দাবির পরে কাতার বলছে যে না, তাদের কাছে কোনো সেনা বা পাইলট আটক নেই, এবং এই দাবিটা ঠিক না। এখন ইরানের পক্ষ থেকে এই যে যুদ্ধে যে সমস্ত ব্যক্তি নিখোঁজ টিখোঁজ হয়েছে, এই সমস্ত ব্যাপারে অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে সামরিক বাহিনীর পক্ষ থেকে। সেই অনুসন্ধান কমিটির প্রধান ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ বাকেরজাদে, তিনি বলেছেন যে কাতারের ভেতরে ইরানের এই 3 পাইলট আটক আছে কিনা প্রয়োজনে আমরা সার্চ করতে যাই, আমাদেরকে সেই দেশে ঢোকার অনুমতি দেওয়া হোক, আমরা খুঁজি। তাতে মনে হচ্ছে ইরান এখানে মূলত কাতারকে দায়ী করছে না, এখানে হয়তো আমেরিকা আটকে রেখেছে কাতারকে, সে কথা বলতে দিচ্ছে না। এই জন্য ইরান বলছে যে আমরা আসি এবং আমরা অনুসন্ধানটা করি। এখন কাতার যদি এই ব্যাপারে কোনো সাড়া না দেয়, অর্থাৎ ইরানকে যদি তাদের পাইলট ফেরত না দেয়, অথবা তাদের পাইলট অনুসন্ধানের জন্য যদি সুযোগ না দেয়, তাহলে ইরানের সাথে কাতারের সম্পর্কের কি পরিস্থিতি দাঁড়াতে পারে, সেটা কিন্তু একটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। এমনি কাতারের সাথে ইরানের সম্পর্ক ভালো ছিল, ভালো আছে বলে মনে করা হয়, কিন্তু কাতার যদি পাইলটদের ব্যাপারে ইরানকে সহযোগিতা না করে, তাহলে হয়তোবা সেই সম্পর্ক মারাত্মক রকমের খাদে পড়বে, খারাপ হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, আলোচনা শেষ করব। একটা বিষয় তার আগে একটু জানাই, সেটা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারফরমেন্স, তার জনপ্রিয়তা, এই সমস্ত ব্যাপারে একটা নতুন জরিপ চালানো হয়েছে। সেই জরিপে দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পকে আগে যে পরিমাণে মানুষ পছন্দ করতো, তার চেয়ে অনেক অনেক কমে গেছে। আজকে নতুন জরিপে স্বতন্ত্র লোকজন 57% তারা ডোনাল্ড ট্রাম্পের পারফরমেন্সে খুশি না, তারা তাকে পছন্দ করে না, এবং তারা মনে করে যে ডোনাল্ড ট্রাম্পের আমলে আমেরিকার অর্থনীতি, আমেরিকার পরিস্থিতি খারাপ হয়েছে। 55% ভোটার একই কথা বলেছে। রিপাবলিকান দলের 4 ভাগের 1 ভাগ মানুষ ডোনাল্ড ট্রাম্পকে পছন্দ করছে না, তার নিজের দল। আর 3 ভাগের 2 ভাগ মানুষ মনে করছে যে দেশের অর্থনীতি, দেশ ভুল পথে পরিচালিত করছে ডোনাল্ড ট্রাম্প। আগামী নভেম্বর মাসে যে মিড টার্ম ইলেকশন রয়েছে, সেই ইলেকশনে ভোটারদের 44% ডেমোক্র্যাটদের পক্ষে ভোট দিয়েছে এই জনমত জরিপ অনুযায়ী, আর 39% রিপাবলিকানদের ভোট দিতে আগ্রহী। তার মানে রিপাবলিকান দলের ভরাডুবি হতে পারে নভেম্বরের মিড টার্ম ইলেকশনে, এটা এই জরিপ থেকে পরিষ্কার হচ্ছে। এই জরিপে সাকুল্যে 55% লোক ডোনাল্ড ট্রাম্পকে
ডিসঅ্যাপ্রুভ করেছেন, বলছেন যে তারা পছন্দ করেন না। এর মানে ইরান যুদ্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার দল রিপাবলিকান পার্টির জন্য একটা বিপর্যয় ডেকে এনেছে, একথা মোটামুটি বলা যাচ্ছে। এখন সামনে নির্বাচন নভেম্বর মাসে, আরও বেশ কিছু সময় আছে বাকি। দেখা যাক এই সময়ের ভেতরে ডোনাল্ড ট্রাম্প কোনোভাবে তার জনপ্রিয়তা কিছুটা ফেরাতে পারেন কিনা। তা যদি না হয় তাহলে আসন্ন নির্বাচনে তার দল খুব খারাপ করবে, একথা বলাই যায়। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। আলোচনা শেষের আগে আপনাদের কাছে মতামত জানতে চাই। ইরান যে ঘোষণা দিল যে তারা মার্কিন বাহিনীকে পরিপূর্ণভাবে পরাজিত না করা পর্যন্ত এই যুদ্ধ বন্ধ করবে না, এবং মার্কিন সেনাদের হত্যার ব্যাপারে ইরানের পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করা হয়েছে। এই ঘোষণাগুলো আসলে ইরানের সামরিক বাহিনী বাস্তবায়ন করতে পারবে বলে আপনারা মনে করেন? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। ইরানের পার্লামেন্টের একজন শীর্ষ নেতা আজ সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন, হরমুজ নিয়ে হুমকি দেওয়ার বদলে নিজের নিরাপত্তা নিয়ে ভাবা উচিত। শুধু এটুকু হলে কথা ছিল না, তিনি সঙ্গে যোগ করেছেন, এমন পরিস্থিতিও তৈরি হতে পারে যখন ট্রাম্পকে প্রাণ বাঁচাতে খাবার বোঝাই একটা ট্রাকে আশ্রয় নিতে হবে। দর্শক বন্ধুরা, আজ 16ই আগস্ট বিকেলবেলা এই মুহূর্তে মধ্যপ্রাচ্য থেকে আসা সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরগুলো একসঙ্গে আপনাদের জন্য সাজিয়ে এনেছি। খবরের শিরোনামগুলো একবার শুনে নিন। ট্রাম্পকে ইরানের সরাসরি হুঁশিয়ারি, নিশানা কি এবার মার্কিন প্রেসিডেন্ট নিজেই? হরমুজ প্রণালীতে ইরান আর ওমানের একটা বড় সমঝোতা, জাহাজ চলাচলের নতুন রুট চূড়ান্ত। ইরানি পাইলট আটকে রাখার অভিযোগ সাফ অস্বীকার করল কাতার। আর ওদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা ফের তীব্র, হিজবুল্লাহর 2 কমান্ডারকে মারার দাবি। লেবানন আর গাজা দুই ফ্রন্টেই ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর কড়া হুমকি। দর্শক বন্ধুরা, খবর এর চেয়েও বেশি আছে, তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আসি ইরানের ওই বিবৃতিতে। আজ 16ই আগস্ট মেহের নিউজ এজেন্সির খবর পড়ে সত্যি বলতে আমি নিজেই একটু থমকে গিয়েছিলাম যে হচ্ছেটা কি। কারণ ইরান সাধারণত এই ধরনের ভাষায় হুঁশিয়ারি দেয় না। বিবৃতিটি দিয়েছেন ইব্রাহিম আজি। তিনি শুধু একজন সাংসদ নন, তিনি ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের চেয়ারম্যান, অর্থাৎ যার কথা ইরানের ভিতরে এবং বাইরে দুই জায়গাতেই খুব গুরুত্ব দিয়ে শোনা হয়। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ভালো করে শুনবেন, ট্রাম্পের উচিত হরমুজ প্রণালী নিয়ে বারবার হুমকি দেওয়ার বদলে নিজের নিরাপত্তার কথা ভাবা। এরপরেই সেই খোঁচা, প্রাণ বাঁচাতে একদিন খাবার বহনকারী ট্রাকে লুকাতে হতে পারে। এখন এই খোঁচার আসল মানেটা কোথায় জানেন? মার্কিন সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদনে, যেটা আমরা আপনাদের এর আগেই দেখিয়েছিলাম, বিস্তারিত জানিয়েছিলাম, সেখানে বলা হয়েছিল জুলাই মাসে তুরস্ক থেকে ব্রিটেনে যাওয়ার সময় সম্ভাব্য ইরানি হামলার আশঙ্কায় ট্রাম্প তার আকাশপথের পরিকল্পনা বদলাতে হয়েছিল। প্রতিবেদন অনুযায়ী তিনি প্রথমে বড় এয়ারফোর্স 1-এ উঠেছিলেন, পরে গোপনে তাকে ছোট একটি C-32 বিমানে সরিয়ে নেওয়া হয়। আর এই যে বিমান বদল, এই বিমান বদলের সময় তার গতিবিধি আড়াল করার জন্য ব্যবহার করা হয়েছিল একটা ক্যাটারিং ট্রাক, অর্থাৎ খাবার সরবরাহের গাড়ি, যাতে তিনি ঠিক কোথায় যাচ্ছেন, কোন বিমানে উঠছেন, সেটা কিছুক্ষণের জন্য হলেও বাইরে না আসে। এবার পুরো ছবিটা মিলিয়ে দেখুন। ইরানের একজন সিনিয়র সংসদ ঠিক সেই খাবারের ট্রাকের কথাই মনে করিয়ে দিয়ে ট্রাম্পকে বলছেন, নিজের প্রাণের চিন্তা করুন। দেখুন, এখানে একটা কথা পরিষ্কার বলা দরকার, এটা কোনো সরাসরি হামলার ঘোষণা নয়। কেউ বলেনি যে ইরান ট্রাম্পের অবস্থানে আঘাত আনবে, কিন্তু এই বিবৃতির সময় আর ব্যবহার করা শব্দগুলো দুটোই মনোযোগ কাড়ে। বিশেষ করে এমন একটা সময়ে যখন হরমুজ প্রণালী নিয়ে আমেরিকা আর ইরানের মধ্যে উত্তেজনা কমার কোনো লক্ষণ নেই। তাই প্রশ্নটা উঠছে, ইরান কি এবার কোনো মার্কিন সামরিক ঘাঁটির বদলে সরাসরি মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তাকেই নিশানা করার ইঙ্গিত দিচ্ছে? আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার বদলা কি সেভাবেই নেওয়ার কথা ভাবা হচ্ছে?
উত্তরটা এখনও কারোর কাছে নেই, কিন্তু ইঙ্গিতটা উড়িয়ে দেওয়ার মতোও নয়। এবার ইরান সংক্রান্ত দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরে আসি। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে ইরান আর ওমান শেষ পর্যন্ত একটা সমঝোতায় পৌঁছেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘে 15ই আগস্ট গভীর রাতে জানিয়েছেন, দুই দেশের মধ্যে নতুন শিপিং রুট ম্যাপ নিয়ে চুক্তি হয়ে গেছে। শিপিং রুট ম্যাপ মানে সহজ কথায় কোন জাহাজ কোন পথ দিয়ে ঢুকবে, কোথা দিয়ে বেরোবে, তার একটা নির্দিষ্ট মানচিত্র। বাঘে বলেছেন, নিরাপদ নৌ চলাচলের রুট নিয়ে দুই দেশ প্রায় 3 মাস আগে কারিগরি আলোচনা শুরু করেছিল। গত 3 সপ্তাহে সেই আলোচনা গতি পেয়েছে। তার দাবি, মার্কিন বাধা সত্ত্বেও ইরান আর ওমান এই রুট ম্যাপে সম্মত হতে পেরেছে। তবে কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি। যৌথ বিবৃতি চূড়ান্ত করার জন্য দুই দেশের আলোচনা এখনও চলছে। আর ইরান একটা শর্তও পরিষ্কার করে দিয়েছে। তাদের বক্তব্য, হরমুজের নিরাপত্তা পুরোপুরি ফিরবে তখনই যখন মার্কিন সামরিক তৎপরতা বন্ধ হবে। অর্থাৎ রুট ঠিক হয়ে গেছে, কিন্তু হরমুজে স্বাভাবিক জাহাজ চলাচল ফেরার পথে আমেরিকা আর ইরানের মধ্যে বড় মীমাংসাটা এখনও বাকি। এখানে একটা বিষয় খুব ভালোভাবে খেয়াল করার মতো, বোঝার দরকার। দেখুন, এটা ইরান আর ওমানের নিজেদের মধ্যে করা সমঝোতা। এটা কোনো নিয়ম নেই, এরকম কোনো নিয়ম নেই যে এতে আরব দেশগুলো, বাকি বিশ্ব কিংবা আমেরিকা এটা মেনে নিতে বাধ্য হবে। হ্যাঁ, ইরান যদি এই পথে বিনা পয়সায় চলাচলের সুবিধা দেয় তাহলে হয়তো কেউ আপত্তি করবে না, কিন্তু ইরান যদি এই পথের জন্য কোনো ধরনের মাসুল বা টোল আদায় করতে চায় তখন সেটা কেউ মানবে বলে মনে হয় না। আর যদি মেনে নেওয়া হয় তাহলে সেটা হবে আমেরিকার জন্য সরাসরি হার। কারণ আমেরিকা এই যুদ্ধে জড়িয়েছিল ইরানের পরমাণু কর্মসূচি শেষ করার নাম করে। এখন সেই যুদ্ধের শেষে যদি হরমুজ চলাচলের নিয়ন্ত্রণই ইরানের হাতে চলে যায় তাহলে প্রশ্নটা তো উঠবেই, লাভটা কার হলো? আর ওমানের খেলাটাও সহজে বোঝা যাচ্ছে না। বাকি আরব দেশগুলোর মতো আমেরিকার সঙ্গে ওমানের ঘনিষ্ঠতা হয়তো ততটা নেই, কিন্তু সম্পর্ক তো আছে। সেই ওমানই আবার আমেরিকার প্রধান প্রতিপক্ষ ইরানের সঙ্গে বসে হরমুজ নিয়ে সমঝোতা করছে। তাহলে এর পেছনে আসলে কার সম্মতি আছে? ওমান কিভাবে আমেরিকার ইচ্ছার বাইরে গিয়ে হরমুজের মতো জায়গা নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলছে? এই প্রশ্নের উত্তর এখনো পরিষ্কার নয়। যেটুকু জানা গেছে সেটুকুই আপনাদের বললাম। এবার আসি কাতারের খবরটায়। কাতার সাফ জানিয়ে দিয়েছে ইরানি পাইলটদের তারা আটকে রাখেনি। কাতারের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র 15ই আগস্ট রাতে এই বিবৃতি দেন, আর এই খবরটা সামনে আসে আজ 16ই আগস্ট দুপুরে। তিনি কি বলেছেন? তিনি বলেছেন, ইরানি পাইলটদের আটকে রাখা নিয়ে যে বিভ্রান্তিকর কথাবার্তা ছড়ানো হচ্ছে তাতে কাতার বিস্মিত, বিশেষ করে এমন সময়ে যখন কূটনৈতিক প্রচেষ্টা চলছে। এর আগে ইরানের সশস্ত্র বাহিনী দাবি করেছিল আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের একেবারে ওই শুরুর দিনগুলোতে কাতার 3 জন ইরানি পাইলটকে ধরে নিয়েছিল। আমরা এর আগের প্রতিবেদনেই আপনাদের পুরো বিস্তারিত জানিয়েছিলাম যে 3 জন পাইলট নিখোঁজ। গতকাল ইরান বলল তারা কাতারের হেফাজতে আছেন, আর আজ কাতার বলছে না, নেই। ইরানি দাবি অনুযায়ী এই পাইলটদের সুখোই 24 যুদ্ধবিমান ভেঙে পড়ার পর তারা কাতারের হাতে আসেন এবং প্রায় 6 মাস ধরে তাদের ওখানেই কাতারে আটকে রাখা হয়েছে। এখন কাতার এই গোটা দাবিটাকেই মিথ্যে এবং ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তাদের বক্তব্য, আপনাদের পাইলট আমাদের কাছে নেই, আপনারা ভুল দরজায় কড়া নাড়ছেন। দর্শক বন্ধুরা, দুই পক্ষের বক্তব্য এখানে সম্পূর্ণ উল্টো। এখন কে ঠিক বলছে সেটা এখনও স্বাধীনভাবে যাচাই করা যায়নি, তাই দুটো দাবিকেই দাবি হিসাবে আমাদের দেখা দরকার। এবার আসি লেবাননে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা আবার তীব্র হয়ে উঠেছে। 15 ও 16ই আগস্টের রাতে টানা হামলা চলেছে, আর পরিস্থিতি দেখে মনে হচ্ছে গোটা অঞ্চলটা আবার একটা বড় সংঘাতের দিকেই এগোচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি,
দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর 2 সিনিয়র কমান্ডারকে তারা মেরে ফেলেছে এবং এই অভিযান চালানো হয়েছে 3 জন ইসরায়েলি সেনা আহত হওয়ার পর। প্রতিবেদনের তথ্য অনুযায়ী নিশানা করা হয়েছিল হিজবুল্লাহর বদর রিজিওনাল ডিভিশনের সিনিয়র কমান্ডার আলী মোহাম্মদ ফকর আল দিনকে, আর দ্বিতীয়জন হলেন আলী সমীর আল হজ হাসান, যিনি হিজবুল্লাহর বিশেষ বাহিনী রাদওয়ান ফোর্সের একজন ব্যাটালিয়ন কমান্ডার ছিলেন। অর্থাৎ ইসরায়েলি বাহিনীর দাবি অনুযায়ী একেবারে উপরের সারির 2 কমান্ডারকেই তারা এই হামলায় নিশানা করেছে এবং ইসরায়েলি সেনাবাহিনীর বক্তব্য হচ্ছে দক্ষিণ লেবানন থেকে চালানো একটা বিস্ফোরকবাহী ড্রোন হামলায় তাদের 3 জন সেনা গুরুতর আহত হয়েছিল। এটা প্রথমের ঘটনা। তারপর তারই জবাবে হিজবুল্লাহর ঘাঁটিগুলোতে এই বিমান হামলা চালানো হয়েছে। এখন এই ঘটনার আরেকটা দিক আছে যেটা আরও বড় হয়ে উঠতে পারে। কেন বলছি? কারণ ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ লেবানন এবং গাজা এই 2 ফ্রন্ট নিয়েই কড়া হুঁশিয়ারি দিয়েছেন। আজ 16ই আগস্টের এটা একটা বড় খবর। তিনি বলেছেন কোনো ফ্রন্টেই কিছু বাকি রাখা হবে না। ইসরায়েল তার সেনা এবং নাগরিকদের পুরো শক্তি দিয়ে রক্ষা করবে এবং তাদের উপর হামলার বদলা নেবে। তার ভাষায়, লেবানন হোক বা গাজা, যেখান থেকেই ইসরায়েলি সেনা বা নাগরিকদের নিশানা করা হবে সেখানেই পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। আর দর্শক বন্ধুরা, এই বিবৃতি এসেছে দক্ষিণ লেবাননে ওই রাতের হামলার খবর আর 3 ইসরায়েলি সেনা আহত হওয়ার যে ঘটনা, এই ঘটনার ঠিক পরেই। অর্থাৎ এটা কোনো সাধারণ রাজনৈতিক বক্তব্য নয়, এটা একটা ঘোষিত নীতির মতো শোনাচ্ছে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই খবরগুলো মিলিয়ে অ্যাকচুয়াল ছবিটা কি দাঁড়াচ্ছে? একদিকে হরমুজ নিয়ে ইরান কূটনীতির টেবিলে এগোচ্ছে, ওমানের সঙ্গে রুট ঠিক করে নিচ্ছে, নিজেদের অবস্থান আরও শক্ত করছে। অন্যদিকে সেই একই ইরানের পার্লামেন্ট থেকে আসছে ব্যক্তিগত স্তরের হুঁশিয়ারি, যা সরাসরি মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তার প্রসঙ্গ টেনে আনছে। আর তৃতীয় দিকে ইরান আর কাতারের মধ্যে পাইলট নিয়ে খোলাখুলি বিরোধ একটা সামনে চলে এসেছে। আর এই সব কিছুর পাশাপাশি লেবাননের সীমান্তে হামলা পাল্টা হামলা আবারও শুরু হয়ে গেছে। সংক্ষেপে আজকের ছবিটা কিছুটা এই রকম। ইরান একসঙ্গে 2টো ভাষায় কথা বলছে, আলোচনার ভাষা আর হুঁশিয়ারির ভাষা। তাই এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, ইরানের সংসদের এই যে বিবৃতিটা আপনারা শুনলেন, এই বিবৃতিকে আপনি কিভাবে দেখছেন? একটা রাজনৈতিক খোঁচা হিসাবে, নাকি সত্যিই কোনো পরিকল্পনার ইঙ্গিত হিসাবে? আপনার মতামত কমেন্টে লিখে জানান।